খুব গুরুত্বপূর্ণ এবং মজাদার একটা চ্যাপ্টার জীবে প্রজনন। জীবে প্রজননের মধ্যে আমরা আজকে মেইনলি মানুষের যে প্রজনন বা মানুষের যে সন্তান গর্ভধারণ সেই প্রসেসটা আমরা তোমাদেরকে পড়াবো। সোহেল স্যার সায়েন্স সেবার সাথে থাকবে সবাই। চলো আমরা পড়াটা শুরু করি। গতদিন আমরা তোমাদেরকে বলেছিলাম যে যদিও মহিলাদের ডিম্বাশয় থাকে দুইটি, কিন্তু ডিম্বাণু আসে একটি। তাহলে দেখো এখানে একটি ডিম্বাণু সৃষ্টি হয়, মনে করে মাসের একটা নির্দিষ্ট সময়ে এটা কি আসলো, ডিম্বাণু আসলো। আমরা এটাও বলেছিলাম একজন পুরুষ যখন এখানে শুক্রাণু দেয়, এই যে যোনি, জরায়ু, ডিম্বনালী, ডিম্বাশয়, একজন পুরুষ যখন এখানে শুক্রাণু দেয় প্রতিবারে সে 100 কোটি, প্রতিবারে কত কোটি, প্রায় 100 কোটি শুক্রাণু সে কি করে, ত্যাগ করে। তাহলে একজন পুরুষ যখন এখানে শুক্রাণু দেয় প্রতিবারে প্রায় 100 কোটি শুক্রাণু এখানে সৃষ্টি হয়, এখানে পতিত হয়। কথা হচ্ছে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য কয়টা শুক্রাণু লাগবে? একটি শুক্রাণু লাগবে। যদিও লাগবে একটি, কিন্তু একজন পুরুষ এখানে 100 কোটি শুক্রাণু কি করে, ত্যাগ করে। কথা হচ্ছে এই যে 100 কোটি শুক্রাণু এখানে ত্যাগ করলো, তার অধিকাংশই এখানে যাওয়ার আগেই গ্র্যাভিটির কারণে তারা আবার নিচের দিকে পড়ে যায়। তাহলে দেখো সে ভিতরে যাওয়ার আগেই সে কিন্তু অনেক সময় কি হয়ে আসে, বাইরে বের হয়ে আসে গ্র্যাভিটির কারণে। আবার আর কিছু অংশ আছে যারা জরায়ুর পর্যন্ত কি করতে পারে না, জরায়ু পুরোটাকে অতিক্রম করতে পারে না, দিকে যেতে পারে না, কেন, দুর্বলতার কারণে দিকে যেতে পারে না। আবার কিছু অংশ আছে যেই পাশে ডিম্বাণু সৃষ্টি হয় তার অপোজিট সাইডে চলে যায়, তার অপোজিট সাইডে চলে যায়। তাহলে দেখো কিছু অংশ বেরিয়ে আসলো, কিছু অংশ অর্ধেক পর্যন্ত গেল, আর কিছু অংশ উল্টা দিকে চলে গেল। তাহলে তাদের কেউই ডিম্বাণুকে কি করতে পারবে না, নিষিক্ত করতে পারবে না। কিন্তু কিছু অংশ আবার সঠিক পথে, কিছু অংশ আবার সঠিক পথে যেই পাশে ডিম্বাণু আছে তার দিকে ধাবিত হবে, কিছু অংশ আবার যেই পাশে ডিম্বাণু আছে সেই পাশে কি হবে, ধাবিত হবে। এই যে এখানে যে লক্ষ লক্ষ শুক্রাণু যে একজনের দিকে যাচ্ছে, এখানে এদের মধ্যে যে কোনো একজন, যে কোনো একটি শুক্রাণু, আমি আবারও বলে দিই, তাহলে যে কোনো একটি শুক্রাণু সে ডিম্বাণুকে কি করতে পারে, নিষিক্ত করতে পারে। এই যে 100 কোটির মধ্যে একটি মাত্র শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে। কোন শুক্রাণুটি, এটা ডিপেন্ড করবে অনলি আল্লাহ সৃষ্টিকর্তা বা ভগবানের উপর। তাহলে ডিপেন্ড করবে, এটা অনলি গড গিফটেড, এটা কেউ জানে না। শুধু এটা জানে একটা শুক্রাণু কি হবে, মিলিত হবে, কিন্তু সেটি কোনটা সেটা অনলি কি আল্লাহ জানে। এখন দেখো তাহলে একটি শুক্রাণু তাহলে ডিম্বাণুর সাথে কি হলো, মিলিত হলো। এই যে দেখো এটা ডিম্বাণু, এটা শুক্রাণু এসে তার সাথে মিলিত হলো। এখন দেখো শুক্রাণু আর ডিম্বাণু মিলন হলো, এটাকে আমরা কি বলি, নিষেক। এটাকে আমরা কি বলি, নিষেক। কথা হচ্ছে নিষেকের ফলে যেটা গঠিত হয় এটাকে বলা হয় জায়গোট। নিষেকের ফলে যেটা গঠিত হয় এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জায়গোট। আমরা নিশ্চয়ই জানি জায়গোটের মধ্যে কয়টা কোষ, জায়গোটের মধ্যে আসলে একটি কোষ। যদি এখানে শুক্রাণু আছে, ডিম্বাণু আছে, কিন্তু জায়গোটের মধ্যে কয়টা কোষ, একটা কোষ। জায়গোটের একটি কোষ, জায়গোট গঠনের পর অনবরত মাইটোসিস বিভাজন হতে থাকবে। অনবরত কোন বিভাজন, অনবরত মাইটোসিস বিভাজন হতে থাকবে। এই যে অনবরত মাইটোসিস বিভাজন হলে তাহলে একটা কোষ থেকে কয়টা কোষ হবে, দুইটা কোষ। তাহলে একটা কোষ থেকে কয়টা কোষ হবে, দুইটা কোষ। এই দুটি কোষ আবার 48 ঘন্টা পর, 48 আওয়ার্স পর, 48 ঘন্টা পর এখানে কয়টা কোষ হবে, 8টা কোষ হয়। কয়টা কোষ, 8টা কোষ। তাহলে দেখো 48 ঘন্টা পর, আমি একটু আবার এখানে একটু করে আবার বলি যে একটা কোষ ছিল সেটা আবার 36 ঘন্টা পর, 36 আওয়ার্স, 36 ঘন্টা পর এটা কিন্তু 2 কোষে পরিণত হয়। কয় কোষে পরিণত হয়, 2 কোষে পরিণত হয়। আবার 48 ঘন্টা পর, আমি এখানে একটু লিখে দিই, তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো। 48 আওয়ার্স, 48 ঘন্টা পর এখানে কিন্তু দুইটা কোষে, একটা থেকে দুইটা থেকে কয়টা হয়, 8টা। তুমি বলতে পারো স্যার মাইটোসিসে তো ডাবল হয়, একটা থেকে দুইটা থেকে 4টা, কিন্তু এখানে 2টা থেকে কিভাবে 8টা হলো? এই যে 2টা থেকে 8টা হয়, তার মানে পর 2বার মাইটোসিস, পর 2বার মাইটোসিস। তাহলে 48 ঘন্টা পর এখানে কয়টা কোষ, 8টা কোষ। এরপরে 72 ঘন্টা পর, 72 আওয়ার্স পর, 72 ঘন্টা পর দেখো এখানে আমি লিখে দিচ্ছি, 72 ঘন্টা পর এখানে মোট কয়টা কোষ থাকে, তখন 16টা কোষ থাকে। তখন কয়টা, 16টা কোষ থাকে। এই যে 72 ঘন্টা পর যে 16টা কোষ থাকে, আসলে এখন তুমি আমাকে বলতে পারো স্যার এখানে আপনি 72 ঘন্টা যে বললেন, 48 ঘন্টা বললেন, এগুলো কোত্থেকে? এগুলো হচ্ছে আসলে নিষেক থেকে। জায়গোটের পর থেকে 36, জায়গোটের পর থেকে 48, জায়গোটের পর থেকে 72। অনেকে মনে করে এখান থেকে 36, এখান থেকে আবার 48, এখান থেকে আবার 72, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে এটা হচ্ছে এই 72 ঘন্টা যে বললাম, এটা কোত্থেকে, জায়গোটের পর থেকে 72 ঘন্টা। এখন দেখো 48 ঘন্টা পর যখন 8টা কোষ হয়, 48 ঘন্টা পর যখন 8টা কোষ হয়, এই অবস্থাটাকে বলা হয় মরুলা। এই অবস্থাকে কি বলা হয়, এই অবস্থাকে বলা হয় মরুলা। আবার 72 ঘন্টা পর যখন 16টা কোষ হয়, তখন এটার নাম হয় ব্লাস্টুলা।
যখন 16টা কোষ হয় তখন এটাকে বলা হয় ব্লাস্টুলা। অন্য অন্য প্রাণীতে বা অনেকগুলো প্রাণীতে আবার 16 কোষ বিশিষ্ট দশাকে কি বলা হয়, মরুলা নামে অভিহিত করা হয়। আমি আবারও বলে দিচ্ছি, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে 16 কোষ বিশিষ্ট যে দশা এটাকে কি বলা হয়, ব্লাস্টুলা বলা হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে একটি কোষ, দুটি কোষ, 8টা, 16টা, এই যে কোষের যে অবস্থাটা মরুলা বা ব্লাস্টুলা, এগুলো এখনো পর্যন্ত কোথায় আছে, ডিম্ব নালীতেই আছে। কিন্তু তারা কোন দিকে যাচ্ছে, জরায়ুর দিকেই যাচ্ছে। এদিকে আস্তে আস্তে তারা গতিশীল কোন দিকে আসে, জরায়ুর দিকে আসে। এখন একদম লাস্ট মোমেন্টে 72 ঘন্টা মানে কয়দিন, 72 ঘন্টা মানে হচ্ছে 3 দিন। এখান থেকে সে জরায়ুতে এসে এই জায়গায় ফিট হতে, মনে করে এখানে এসে জরায়ুতে কি হয়, ফিট হয়। এই যে ফিট হতে আরো 2 থেকে 4 দিন সময় লাগে। তাহলে অলরেডি 72 ঘন্টা মানে কয়দিন, 3 দিন। আমি যদি আরো 2 থেকে 4 দিন হিসাব করি তাহলে টোটাল কত হবে, 5 থেকে 7 দিন। টোটাল হবে 5 থেকে 7 দিন। তাহলে দেখো, তাহলে নিষেকের 5 থেকে 7 দিন পর, এটা আমি যদি বললাম 5 থেকে 7 দিন, কোত্থেকে 5 থেকে 7 দিন, এটা কি ব্লাস্টুলার পর থেকে না, টোটাল জায়গোটের পর, নিষেকের পর থেকে 5 থেকে 7 দিন। তাহলে নিষেকের আমি যেখানে লিখি, আবার একটু বড় করে লিখি, 5 থেকে 7 দিন পর। এটা আসলে কয় কোষ বিশিষ্ট, এখানে যে কয়টা কোষ আছে, এখানে হচ্ছে ব্লাস্টুলা, এটা হচ্ছে 16 কোষ বিশিষ্ট। এটা কি 16 কোষ বিশিষ্ট, এবং এটার নাম কি, এটার নাম হয় ব্লাস্টুলা। তাহলে নিষেকের 5 থেকে 7 দিন পর কয় কোষ বিশিষ্ট, 16 কোষ বিশিষ্ট, এটার নাম কি, এটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এখানে একটা কথা বলি, যেমন আমি যখন তোমাদের সামনে আসি তোমরা আমাকে ডাকো সোহেল স্যার, কিন্তু আমি যখন আমার বাসায় আমার আম্মুর কাছে আসি, আমার আম্মু কিন্তু আমাকে স্যার ডাকেন, আমার আম্মু আমাকে নাম ধরে ডাকে। আবার আমার ভাই সে আমাকে ভাইয়া ডাকে, আমার ভাতিজি সে আমাকে চাচা ডাকবে, আমার ভাগ্নে সে আমাকে মামা ডাকবে। দেখো একই, আবার আমার যে ফ্রেন্ড সে আমাকে কি ডাকবে, বন্ধু ডাকবে। তাহলে একই মানুষ, আমি স্থান ভেদে আমার নামটা বিভিন্ন হচ্ছে। কেউ আমাকে নাম ধরে ডাকে, কেউ বলে ফ্রেন্ড, কেউ বলে মামা, কেউ বলে চাচা, কেউ বলে ভাই। জিনিস আমি একই, কিন্তু নামটা হচ্ছে কি ডিফারেন্ট। একইভাবে যতক্ষণ সেখানে ছিল ততক্ষণ তাকে বলা হতো ব্লাস্টুলা, কিন্তু যখন সে জরায়ুতে এসে লাগে কয়দিন পর, 5 থেকে 7 দিন পর, কয় কোষ বিশিষ্ট, 16 কোষ বিশিষ্ট। আমি একে বাংলা ইংলিশ মিক্স করে ফেলি, এখানে ইংলিশে লিখি 16 কোষ বিশিষ্ট যে ব্লাস্টুলা, এই যখন জরায়ুতে এসে লাগে, তাহলে এতক্ষণ পর্যন্ত তাকে আমি কি বলতাম, ব্লাস্টুলা। বাট যখন সে জরায়ুতে এসে লাগে তখন তাকে বলা হয় ব্লাস্টোসিস্ট, তখন তাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। আসলে ব্লাস্টোসিস্ট কেন বলে, সিস্ট মানে হচ্ছে ফাঁকা জায়গা, গহ্বর। এটা তোমরা এইচএসসি তার বিস্তারিত পড়বা। এই যে 16 কোষ বিশিষ্ট ব্লাস্টুলা জরায়ুর গায়ে যে লাগে তখন তাকে কি বলা হয়, ব্লাস্টোসিস্ট। এই যে ব্লাস্টোসিস্ট যে জরায়ুর গায়ে এসে লাগতেছে, এসে অ্যাটাচ হচ্ছে, এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। এটাকে বলা হয় ইমপ্লান্টেশন বা গর্ভধারণ বা ভ্রূণ সংস্থাপন। ইমপ্লান্টেশন বা গর্ভধারণ বা ভ্রূণ সংস্থাপন, ভ্রূণ সংস্থাপন বা স্থাপন, তুমি যাই বলো। একটা মেয়ে সে কি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট নয়, এই যে এই ব্যাপারটা সে বুঝতে পারবে 5 থেকে 7 দিন পরে। এই ব্যাপারটা সে বুঝতে পারবে কখন, 5 থেকে 7 দিন পর। কেন, জরায়ুতে আসতে কতদিন সময় লাগে, 5 থেকে 7 দিন সময় লাগে। কোত্থেকে 5 থেকে 7 দিন, জায়গোট থেকে 5 থেকে 7 দিন। তাহলে নিষেকের সংখ্যাটা কিভাবে লিখবা, নিষেকের 5 থেকে 7 দিন পর 16 কোষ বিশিষ্ট ব্লাস্টুলা কি হিসেবে, ব্লাস্টোসিস্ট হিসেবে। নামটা একই, নামটা ডিফারেন্ট কিন্তু জিনিস একই। ব্লাস্টোসিস্ট হিসেবে জরায়ুর গায়ে যে পতিত হচ্ছে, স্থাপিত হচ্ছে, এটাকে বলা হয় ইমপ্লান্টেশন বা গর্ভধারণ বা ভ্রূণ সংস্থাপন। এরপর থেকে আমরা এটাকে ভ্রূণ হিসেবে কি করব, গণ্য করব, এবং এর পরিবর্তনগুলো তোমাদেরকে দেখাবো। এবার দেখো ভ্রূণীয় বিভিন্ন পরিবর্তন সময় কিভাবে হয় দেখো। তাহলে এখানে নিষেকের আমরা বললাম এই যে একটু আগে 5 থেকে 7 দিন পর 16 কোষ বিশিষ্ট ব্লাস্টুলা কি হিসেবে, ব্লাস্টোসিস্ট হিসেবে কোথায় পতিত হয়, জরায়ুর গায়ে পতিত হয়। যে যখনই জরায়ুর গায়ে পতিত হয় তখন কিন্তু এর মধ্যে অনবরত মাইটোসিস বিভাজন ঘটতে থাকে। এখানে যে 16 কোষ ছিল সেই কোষটি কিন্তু অনবরত কি হতে থাকে, মাইটোসিস বিভাজন হতেই থাকে, অনবরত মাইটোসিস বিভাজন হতে থাকে। তাহলে নিষেকের 5 থেকে 7 দিন মানে প্রায় কয় সপ্তাহ, প্রায় 1 সপ্তাহ। তাহলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এভাবে কিন্তু অনবরত মাইটোসিস বিভাজন হতেই থাকে। এই যে মাইটোসিস বিভাজন হতে হতে একটা নির্দিষ্ট সময় আসে, তাহলে দেখো যত বেশি মাইটোসিস বিভাজন হবে তত বেশি কোষের সংখ্যা বাড়বে। কোষের সংখ্যা যত বাড়বে ভ্রূণের সাইজ তত বড় হবে, ভ্রূণের আকৃতিগত পরিবর্তন হবে। তাহলে তখন দেখো এখানে একটা নির্দিষ্ট একটা শেপ এসে একটা ডলার মতো হবে, একটা কার মতো হবে, একটা ডলার মতো রূপ ধারণ করবে কয় সপ্তাহ পর। তাহলে দেখো যত বেশি এই যে এই অংশটা কি, এটা হচ্ছে আসলে একটা ভ্রূণ, এটা কি ভ্রূণ। অনেকগুলো যে কোষের সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে কোষের একটা কি আসবে, একটা সাইজ বড় হবে। তাই দেখো
1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ অনবরত মাইটোসিস বিভাজন ঘটতে ঘটতে দেখা যায় কোষের একটা পিণ্ড গঠিত হয়। নিষেকের 4র্থ সপ্তাহ 4 সপ্তাহ পর, নিষেকের 4 সপ্তাহ পর দেখা যায় ওই যে একটা যে মাংসের পিণ্ড হচ্ছে, এখানে হৃদস্পন্দন, এখানে কি হৃদস্পন্দন একটা জায়গা হঠাৎ করে লাফানো শুরু করে, একটা জায়গা হঠাৎ করে কি করতে শুরু করে, লাফানো শুরু করে। আলট্রাসোনোগ্রাফি করে দেখলে দেখবা জাস্ট একটা মাংসপিণ্ড, জাস্ট মাংসপিণ্ডের মধ্যে একটা অংশ লাফাচ্ছে, যে অংশ লাফাচ্ছে এটাকেই কি বলা হয়, এটাকে বলা হয় হার্টবিট, এটাকে বলা হয় হার্টবিট। তাহলে হার্টবিট শুরু হবে কোন সপ্তাহে? 4র্থ সপ্তাহে। এটা কোত্থেকে চতুর্থ? একেবারে নিষেক থেকে 4র্থ সপ্তাহ। এখনো যখন পর্যন্ত হৃদস্পন্দন শুরু হবে তখন পর্যন্ত জাস্ট দেখতে মনে হবে একটা মাংসপিণ্ড। এখন বলছিলাম কি অনবরত মাইটোসিস ঘটতে থাকবে, অনবরত ঘটতেই থাকবে। নিষেকের 5ম সপ্তাহে এসে, তাহলে এটা 4র্থ সপ্তাহ, 5ম সপ্তাহে এসে একটু লিখে দিই, 5ম সপ্তাহে এসে দেখা যায় ওই যে হৃদস্পন্দন শুরু হয় তার মধ্যে বিভিন্ন ধরনের গুটি গুটি দানার মতো দেখা যায়, গুটি গুটি দানার মতো দেখা যায়। আমার চিত্রটা একটু সুন্দর হয়, তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবা, বুঝে নেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখো এখানে বিভিন্ন ধরনের গুটি গুটি সৃষ্টি হয়। এই যে গুটিগুলা কেন তুমি বলতে চাও গুটি কেন? আচ্ছা, গুটি কেন আমি তোমাদেরকে বলি, লিসেন। যারা প্রতিমা বানায় আমাদের দুর্গাপূজার সময় বা বিভিন্ন পূজার সময়, আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা প্রতিমা বানায়, বা আমাদের অনেক বৌদ্ধ ধর্মের অনুসারীরাও কি বানায়, প্রতিমা বানায়। যারা প্রতিমা বানায় বা মূর্তি বানায় তারা দেখবা যে কারিগরগুলো আছেন তারা দেখবা প্রতিমা বানানোর আগে একটা মাটির অংশের মধ্যে কিছু অংশ আগে ফিক্স করে, যে আমি এখানে চোখটা দিব, এখানে দেবীর নাকটা দিব, অর্থাৎ কিছু জায়গায় সে মার্ক করে কাজের সুবিধার জন্য। ইভেন যারা পোর্ট্রেট আঁকে, যারা ছবি আঁকে, দেখে দেখে ছবি আঁকে, তারা দেখবা ছবিটা হুট করে এঁকে ফেলে না, তারা আগে কিছু জায়গায় মার্কিং করে যে আমি এই জায়গায় চোখটা দিব, এই জায়গায় নাক দিব, এই জায়গায় কিছু হাতের অংশ দিব, অর্থাৎ কিছু জায়গায় সে মার্কিং করে। এই মার্কিং এর মতো 5ম সপ্তাহে আসলে ভ্রূণের মধ্যে বিভিন্ন ধরনের গুটি গুটি দানা দেখা যায়, গুটি গুটি দানা দেখা যায়। এই গুটি গুটি দানাগুলো কেন? ওই গুটি যেখানে থাকবে এখানে কোনো একটা অঙ্গ থাকবে, দ্যাট মিনস চোখের জন্য, নাকের জন্য, কানের জন্য, মুখের জন্য, হাতের জন্য, পায়ের জন্য, সবার জন্য আলাদা আলাদা কতগুলা গুটি বা মুকুল সৃষ্টি হয়। তাহলে এখানে আমি লিখব বিভিন্ন অঙ্গ তৈরির মুকুল সৃষ্টি হয়, বিভিন্ন অঙ্গ তৈরির মুকুল সৃষ্টি হয়, বিভিন্ন অঙ্গ তৈরির মুকুল সৃষ্টি হয়। এই যে গুটি গুটি দানার মতো হয় এটাকে আমরা বলি মুকুল সৃষ্টি হওয়া। কোন সপ্তাহে আসলে? 5ম সপ্তাহে আসলে। তাহলে 4র্থ সপ্তাহে হৃদস্পন্দন শুরু হয় আর 5ম সপ্তাহে বিভিন্ন অঙ্গ তৈরির মুকুল সৃষ্টি হয়। এখন অঙ্গগুলোর মুকুল যে সৃষ্টি হচ্ছে, অঙ্গ এগুলো তো আস্তে আস্তে বিভাজিত হতে হতে আস্তে অঙ্গ পরিণত হবে। আমি বলছিলাম কি জাইগোট গঠনের পর অনবরত মাইটোসিস ঘটতে থাকবে, তাহলে অনবরত কেন মাইটোসিস ঘটতেই থাকবে, মুকুলগুলো এবার বিকশিত হবে, আস্তে আস্তে অঙ্গ পরিণত হবে। অঙ্গ পরিণত হতে কতদিন লাগবে? তাহলে 5ম সপ্তাহে মুকুল তৈরি হয়, 6ষ্ঠ, 7ম, 8ম। 8ম সপ্তাহে আসার পর দেখো, 8ম সপ্তাহে আসার পর বিভিন্ন অঙ্গসমূহ তৈরি হয়, বিভিন্ন অঙ্গ তৈরি হয়। তুমি যখন 8ম সপ্তাহে দেখবা বিভিন্ন অঙ্গসমূহ তৈরি হয়। এই যে অঙ্গসমূহ তৈরি হয় কিন্তু অঙ্গগুলো থাকে অপরিণত। অঙ্গগুলো কি থাকে? অঙ্গগুলো থাকে অপরিণত। এই যে অপরিণত অঙ্গ বিশিষ্ট যে ভ্রূণ, এখন কিন্তু সমস্ত অঙ্গ তৈরি হয়ে গেছে কিন্তু অঙ্গগুলো এখনো কি অপরিণত। অপরিণত যে ভ্রূণ এটাকে বলা হয় ফিটাস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফিটাস। পরীক্ষায় আসে ফিটাস কি। তাহলে 8ম সপ্তাহে এসে অঙ্গসমূহ তৈরি হয় কিন্তু এগুলো থাকে অসম্পূর্ণ, অপরিণত, তাদেরকে বলা হয় ফিটাস। ইন দ্য মিন টাইম এই অংশটা কি হবে? আস্তে আস্তে বড় হতেই থাকবে, অংশটা আস্তে আস্তে বড় হতেই থাকবে। দেখো এখন দেখো আমি যদি ভ্রূণের একটা ছবি তোমাদেরকে দেখাই, যদিও তো খুবই অড দেখাবে তোমাদের কাছে দেখতে, দেখো অড হলেও অড জিনিসের বা অসুন্দর জিনিসের একটা সুবিধা আছে কি, এটা দেখতে বেশি মনে থাকে। যে কোনো সুন্দর জিনিস যেমন খুব বেশি মনে থাকে, কোনো বিশ্রী জিনিসও খুব বেশি কি থাকে? মনে থাকে। তাহলে দেখো এটা তার হাত পা এবং কি গঠিত হলো। তাহলে মনে করো তার সমস্ত অঙ্গগুলো তৈরি হয়ে গেছে কিন্তু এগুলো কি অপরিণত। এই অবস্থা থেকে কি বলা হবে? ফিটাস বলা হবে। এই যে অপরিণত অঙ্গসমূহ এবার আস্তে আস্তে কি হতে থাকে? পরিণত হতে থাকে। এটা 8ম মানে কোত্থেকে? জাইগোট থেকে 8ম। এবার দেখো এই যে অপরিণত অঙ্গসমূহ এগুলো পরিণত হতে আরো 20 সপ্তাহ, আরো 20 সপ্তাহ, আরো 20 সপ্তাহ মানে কি টোটাল 28 সপ্তাহ। টোটাল কত? 28 সপ্তাহ। এখান থেকে চিন্তা করলে 8ম থেকে 28 মানে কয় সপ্তাহ? 20 সপ্তাহ। কিন্তু একদম শুরু থেকে চিন্তা করলে 28 সপ্তাহ। এই যে 28 সপ্তাহ পর্যন্ত
অঙ্গসমূহ কি হতে সময় নেয়? অঙ্গসমূহ পরিণত হয়। 28 সপ্তাহে আসার পর অঙ্গসমূহ পরিণত হয়। অঙ্গসমূহ কি হয়? পরিণত হয়। তাহলে খেয়াল করো, অঙ্গ তৈরি হতে সময় লাগছে 8 সপ্তাহ, কিন্তু পরিণত হতে সময় লাগছে আরো 20 সপ্তাহ। অর্থাৎ টোটাল থেকে চিন্তা করলে কত? 28 সপ্তাহ পর্যন্ত অঙ্গসমূহ শুধু কি হয়? পরিণত হতে সমানে। এখন কিন্তু তুমি আমাকে বলতে পারো স্যার এখন বাচ্চা তো পরিণত। একটা কথা বলো তো, 28 সপ্তাহ মানে কয় মাস? আমি যদি বাংলা হিসেব করি 4 7 28, 4 7 28, এক মাসে 4 সপ্তাহ। এক মাসে কত? যদিও গাইনিতে বা মেডিকেল সায়েন্সে সপ্তাহগুলোকে একটু অন্যভাবে হিসাব করা হয়, এগুলো তোমরা এইচএসসি তে পড়বা বা মেডিকেল সায়েন্সে পড়বা তোমরা। তাহলে আমি যদি বাংলা হিসাব করি, এক মাসের মধ্যে 4 সপ্তাহ, তাহলে 4 সপ্তাহ মিলে যদি এক মাস হয়, 28 সপ্তাহে কয় মাস হয়? 7 মাস। এখন আমি বললাম 7 মাসে অর্থাৎ 28 সপ্তাহে অঙ্গসমূহ পরিণত হয়। আসলে 7 মাসে কি বাচ্চা ডেলিভারি হয়? 7 মাসে বাচ্চা কখনোই ডেলিভারি হয় না। তো 7 মাসে যদি বাচ্চা ডেলিভারি না হয়, তখন তো পরিণত হয়ে গেছে। এখন কি হবে? আচ্ছা, এখন দেখো এই কথাগুলো বলার আগে, তাহলে এইটা 28 সপ্তাহ মধ্যে অঙ্গসমূহ পরিণত হয়, কিন্তু সে এখন কি হয় না? ডেলিভারি হয় না। আসলে দেখো এই সময়টা এর পড়াশোনা, এই যে এখন যে সে পরিণত, এখন সে তার মায়ের পেটের জন্য পরিণত, সে ভিতরে থাকার জন্য সে পরিণত, অর্থাৎ ভিতরে ভিতরে সে পরিণত, কিন্তু পৃথিবীতে আসার মতো পরিণতি এখনো অর্জন করেনি। পৃথিবীতে আসার মতো পরিণতি এখনো অর্জন করেনি। কেন করেনি? এই যে এই সময়টা পৃথিবীর পরিবেশ, তাপমাত্রা, পৃথিবীর বিভিন্ন খাদ্যাভ্যাস এই সময়ের সাথে কি হয় না, সে এখনো অতটুকু পরিণত হয় না। শুধুমাত্র মায়ের পেটে সে অবস্থান করার মতো পরিণত অবস্থায় আছে। তখন সে কি করবে? আরো 38 সপ্তাহ পর্যন্ত ওয়েট করবে। 38 সপ্তাহ পর্যন্ত সে কি করবে? ওয়েট করবে। 38 সপ্তাহ, 38 সপ্তাহ পর্যন্ত সে কি করবে? ওয়েট করবে। এই যে 28 থেকে 38 সপ্তাহ পর্যন্ত যে সময়টা, এই সময়টা সে কি করবে? পৃথিবীর পরিবেশের সাথে নিজেকে অভিযোজিত করবে। পৃথিবীর পরিবেশের সাথে নিজেকে কি করবে? অভিযোজন করবে। সে নিজেকে মানিয়ে নিবে। মায়ের খাদ্যাভ্যাস, মায়ের জীবনযাপন, মায়ের চাল চরিত্রের সাথে সে নিজেকে কি করবে? অ্যাডজাস্ট করবে। অর্থাৎ 28 থেকে 38 পর্যন্ত এই সময়টা সে শুধু অভিযোজন করবে, নিজেকে আরো ফার্দার ইমপ্রুভমেন্ট করবে, আপডেট করবে। মাঝখানে কথাগুলোকে একটু স্টপ রেখে আমরা একটু অন্য কথায় চলে যাই। একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এটি কি? এটি ছিল জরায়ু, যোনি জরায়ু। ওকে ফাইন। এখানে একটা দলা ছিল, এটাকে আমরা কি বলতাম? ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস। দেখো এই যে এই অংশটা ব্লু কালার যে মার্কিং করা, এটাই কিন্তু সেই ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস। এটাই কিন্তু সেই ব্লাস্টুলা বা কি? ব্লাস্টোসিস। তাহলে এটা হচ্ছে জরায়ু। আমরা জিনিসটা দেখাইছিলাম এভাবে, একটু খেয়াল করো। তাহলে এটা হচ্ছে জরায়ু ছিল, যার মধ্যে এটা ছিল ব্লাস্টুলা, মনে আছে কিনা? এটা হচ্ছে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট। আর এখানে ছিল কোষের গুচ্ছ, এটা ছিল কোষের গুচ্ছ। তাহলে দেখো এটা হচ্ছে কি? জরায়ু 1 নাম্বার। এটা ছিল ব্লাস্টুলা 2 নাম্বার। আর ভিতরে যে কোষের যে গুচ্ছ, এটাই হচ্ছে ভ্রূণ। এটাই কি? এটা হচ্ছে ভ্রূণ। তাহলে এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। এটা হচ্ছে ভ্রূণ। তাহলে এখন দেখো জরায়ু, জরায়ু, ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট, ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট, এই যে অংশটা, ভ্রূণ, ভ্রূণ, বাচ্চা, বাচ্চা। এখন আমি ভ্রূণ বলতে, এখন আমি কি বলতেছি? বাচ্চা বলতেছি। কথা হচ্ছে এগুলো আসলে কিন্তু মূল পড়াটা একটু ডিফারেন্ট। তারপর তোমাদেরকে আমরা এসএসসির মতো করে পড়াচ্ছি। এই যে জরায়ুর ভিতরে, তার মানে একটা কি আছে? থলি আছে। জরায়ুর ভিতরে একটা কি আছে? জরায়ুর ভিতরে একটা থলি আছে। এই যে জরায়ুর ভিতরে যে থলিটা আছে, এই থলিটিকে বলা হয়, জরায়ুর ভিতরে যে থলিটাকে আছে এটাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। অমরা বা প্লাসেন্টা বা গর্ভফুল। অমরা বা প্লাসেন্টা বা গর্ভফুল। আসলে অমরা, এটাকে পুরোটাকে অমরা বলা যায় না, এটাকে পুরোটাকে অমরা বলা যায় না। তারপর এসএসসি লেভেল আমরা বলতেছি অমরা হচ্ছে শুধু এই অংশের মধ্যে আছে। তারপর তোমরা আপাতত তোমরা মনে রাখবা, জরায়ুর ভিতরে যে একটা থলির মতো আছে, যেটা ভ্রূণকে ঢেকে রাখতেছে বা ভ্রূণকে আবৃত করে রাখে, বাচ্চাকে আবৃত করে রাখে, এটাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা বা গর্ভফুল। এই যে অমরা বা প্লাসেন্টা, এটি কিন্তু খালি না। এই যে ভিতর ভিতরে এগুলো ফাঁকা জায়গা না, এগুলো কতগুলো কি দ্বারা পূর্ণ? তরল পদার্থ দ্বারা পূর্ণ। এগুলো কতগুলো কি দ্বারা পূর্ণ? তরল পদার্থ দ্বারা পূর্ণ। এই যে অমরা বা গর্ভফুল বা প্লাসেন্টা যে তরল পদার্থ দ্বারা পূর্ণ, সেই তরল পদার্থকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এটাকেই বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইডের কাজ কি? অনেকভাবে কাজ করে। সে ভ্রূণকে, বাচ্চাকে পুষ্টি দান করে, আবার বাহিরের আঘাত থেকে কি করে? বাচ্চাকে রক্ষা করে। প্রেগনেন্ট থাকা অবস্থায় একজন মা, একজন মহিলা, উনি হাঁটাচলা করবে,
শোবে, শোয়ার সময় পাশ ফিরবে, তারপরে নামাজ পড়বে, বিভিন্ন কাজ করবে। বিভিন্ন কাজের সময় বা ঘুমানোর সময় অনেক সময় তার গায়ে কি পড়তে পারে, প্রেশার পড়তে পারে। যেমন চারদিকে যদি কিছু প্রেশার পড়ে, এই প্রেশারটা কার কাছে চলে যাচ্ছে? এই প্রেশারটা প্রথমে কে নেয়? জরায়ু নেয়। জরায়ুর পরে কি নেয়? অমর বা প্লাসেন্টা নিচ্ছে, তারপরে অ্যামনিওটিক ফ্লুইড। এতগুলো বাধার কারণে বাচ্চার কাছে আঘাতটা লাগে না। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড বাচ্চাকে পুষ্টি দান করে, বাচ্চাকে বাহিরের আঘাত থেকে কি করে? রক্ষা করে। এটার মধ্যে অনেক ধরনের আরো অনেকগুলো কাজ আছে। এটা হচ্ছে ভ্রূণ। একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা জরায়ু। খেয়াল করো, আমরা এবার পড়াইছিলাম তোমাদেরকে। জরায়ুর মধ্যে ভ্রূণটা এরকম করে লেগেছিল, ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট এভাবে লেগেছিল। প্রথম দিকে আমরা দেখাইছিলাম জরায়ুর মধ্যে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্টটা এভাবে লেগেই ছিল, একদম অ্যাটাচড হয়েছিল। কিন্তু এখন কিন্তু আর ওভাবে অ্যাটাচ দেখা যাচ্ছে না, ভ্রূণটা অনেক দূরে দেখতেছে। এই যে জরায়ু থেকে ভ্রূণটা অনেক দূরে। এটা কেন? দেখো, মায়ের জরায়ু প্রথম দিকে থাকে ছোট। এই ছোট জরায়ুর মধ্যে একটা ভ্রূণ যখন গঠিত হয়, একটা কথা আমরা জানি, জাইগোট গঠনের পর অনবরত মাইটোসিস বিভাজন ঘটতে থাকে, অনবরত মাইটোসিস বিভাজন ঘটতে থাকে। যত বেশি মাইটোসিস বিভাজন ঘটবে তত বেশি কোষের সংখ্যা বাড়বে। কোষের সংখ্যা যত বাড়বে তত কোষের সাইজ বড় হবে, ওই অংশটা সাইজ বড় হবে। সাইজ বড় হলে ভর বেড়ে যাবে। ভ্রূণের ভর যখন বেড়ে যায়, বাচ্চার ভর যখন বেড়ে যায়, মায়ের জরায়ু বাচ্চার ওই ভরকে ধারণ করতে পারে না। মায়ের জরায়ু বাচ্চার ভরকে ধারণ করতে পারে না। তখন মায়ের জরায়ু চেষ্টা করে ভ্রূণটাকে দূরে ঠেলে দিতে চেষ্টা করে। যেহেতু ভরটাকে সে নিতে পারে না, মায়ের জরায়ু বাচ্চাটাকে একটু দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এখন বাচ্চা তো মায়ের জরায়ুর সাথে এরকম করে আটকে ছিল। যখন আটকে ছিল, সে যখন ভরের কারণে গ্র্যাভিটির কারণে বিকাশের কারণে সে পড়ে যায়, সে আসার সময় মায়ের জরায়ুর একটা অংশকে নিয়ে চলে আসে। আমি যদি আমার হাতটাকে এরকম করে ধরে রাখি, আমার কলারটাকে ধরে রাখি, আমি যে টান দিলে দেখবে যে কলার সহ চলে যাচ্ছে। একইভাবে মায়ের জরায়ু থেকে বাচ্চা যখন আলাদা হওয়ার সময় সে মায়ের জরায়ু থেকে একটা অংশকে নিয়েই চলে আসে। এই যে মায়ের জরায়ু থেকে যে একটা অংশকে নিয়ে চলে আসে, একটা অংশকে নিয়েই চলে আসে, এই যে অংশটাকে সে নিয়ে আসে, এটাকে বলা হয়, এটাকে বলা হয় আম্বিলিকাল কর্ড। এটাকে বলা হয় আম্বিলিকাল কর্ড। কর্ড মানে কি? দড়ির মতো, একটা নালীর মতো অংশ। আম্বিলিকাস বাচ্চার নাভির সাথে, আম্বিলিকাসের সাথে যুক্ত থাকে, তাই বলা হয় আম্বিলিকাল কর্ড। একটা আম্বিলিকাল কর্ডের মধ্যে দুইটা পার্ট। একটা আম্বিলিকাল কর্ডের মধ্যে কয়টা পার্ট? একটা আম্বিলিকাল কর্ডের মধ্যে আসলে দুইটা পার্ট। একটা পার্ট দিয়ে বাচ্চার দেহ থেকে মায়ের দেহ থেকে পুষ্টি জাতীয় পদার্থ বাচ্চার দেহে প্রবেশ করে, আর একটা পার্ট দিয়ে বাচ্চার দেহের বর্জ্য পদার্থ মায়ের দেহে আসে। তাহলে আম্বিলিকাল কর্ডটা এটা হচ্ছে টু ওয়ে কানেকশন। এক রাস্তা দিয়ে মায়ের দেহ থেকে পুষ্টি জাতীয় পদার্থ, ভালো ভালো পদার্থ বাচ্চার দেহে প্রবেশ করবে, আর একটা পার্ট দিয়ে বাচ্চার দেহ থেকে বর্জ্য পদার্থগুলো মায়ের দেহে চলে আসে, অর্থাৎ কানেকশন তৈরি করে। যত সময় যাবে তত বেশি মাইটোসিস ঘটবে, তত কোষের সংখ্যা বাড়বে, সাইজ বাড়বে, ভর বাড়বে। ভর যত বাড়বে বাচ্চা তত দূরে যাবে, যত দূরে যাবে আম্বিলিকাল কর্ড তত কি হবে? লম্বা হবে। তাহলে এইগুলো এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। এবার দেখো, আমি যদি এই জিনিসটাকে একটু বড় করে দেখাই তোমাদেরকে, ঠিক এই পার্টটা দেখো, যত সময় যাবে তত কি হবে? বাচ্চার সাইজটা বড় হবে। আমি এটা ভেবে লিখি, যত সময় যাবে তত বাচ্চার সাইজ বড় হবে। এদিকে হচ্ছে আম্বিলিকাল কর্ড। তাহলে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে দেখো বাচ্চা কি হলো? বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখো আগের চেয়ে অনেক বড় বাচ্চা। এই যে অনেক যে বড় বাচ্চা, এই বাচ্চার একটা সুন্দর চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর। হাসাহাসি করবে না, হাসাহাসি করলে তোমাদের বাচ্চা এরকম হবে। তাহলে দেখো, এই বাচ্চাটা তোমাদের দিকে তাকায় কি করতেছে? বাচ্চা তোমাদের দিকে তাকায় হাসতেছে। এগুলো হচ্ছে বাচ্চার পা, এই যে বাচ্চার হাত পা। এখন দেখো, তাহলে অমরা বা প্লাসেন্টা, এটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এটিকে অ্যামনিওটিক ফ্লুইড। এই যে বলছিলাম তোমাদেরকে 28 থেকে 38 সপ্তাহের মধ্যে সে নিজেকে কি করবে? অভিযোজন করবে। অভিযোজনের অনেকগুলো ধাপ আছে। অনেকগুলো ধাপের মধ্যে প্রথমে একটা কথা বলি, এখন বাচ্চারা মাথাটা উপরে, পা নিচে, মাথা উপরে, পা নিচে। কিন্তু বলছিলাম যত সময় যাবে বাচ্চা তত পরিণত হবে, বাচ্চার নড়াচড়া মুভমেন্ট বেড়ে যাবে, বেড়ে যাবে। বাচ্চা কিন্তু একটু ওভার স্মার্ট হয়ে যাবে। তা এখন সে নড়াচড়া করতেছে, সে কোথায় ভাসতেছে? সে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভাসতেছে। সে কোথায় ভাসতেছে? সে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে কিন্তু সে ভাসতেছে। এখন বাচ্চা নড়াচড়া করার কারণে, বাচ্চা মুভ করার কারণে দেখবা ওভার স্মার্টনেস কারণে অনেক সময় দেখা যাচ্ছে কাবিলিয়তে মারা থেকে সে উল্টে যায়। এই যে 28 থেকে 38 মধ্যে সে কি হয়? অভিযোজিত হয়। অভিযোজনের একটা পার্ট হচ্ছে বাচ্চার এই উল্টে যাওয়া। বাচ্চার এই উল্টে যাওয়া কিন্তু একটা গুরুত্ব আছে। 32 সপ্তাহ বা তার আশেপাশের সময়ে
32 সপ্তাহ বা তার আশেপাশের সময়ে বাচ্চা হঠাৎ করে একদিন বাচ্চাটা কি হয়, বাচ্চাটা উল্টে যায়, উল্টে গিয়ে তার মাথা চলে আসে নিচের দিকে, উল্টে গিয়ে তার মাথা চলে আসে নিচের দিকে, মাথা চলে আসে কোন দিকে, নিচের দিকে, আর পা চলে যায় উপরের দিকে। মাথা চলে আসে উপরের দিকে আর পা চলে যায় কোন দিকে, নিচের দিকে। এটা কিন্তু অভিযোজনের একটা পার্ট। তাহলে 32 সপ্তাহের মধ্যে কোনো একদিন সে কি হয়, উল্টে যায়, এবং অন্যান্য অভিযোজন প্রক্রিয়া চলতে থাকে। এবার 38 সপ্তাহের মধ্যে সে একেবারে অভিযোজিত 100%, সে আর কোনো কি নাই, তার আর কোনো পরিণত হওয়ার সুযোগ দরকার নেই। এবার 38 থেকে 42 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন, এটা আমি 38 সপ্তাহকে কি বললাম, 38 সপ্তাহ থেকে 42 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন হতে পারে, 38 সপ্তাহ একদিন অথবা 40 সপ্তাহ অথবা অর্থাৎ 38 থেকে 42 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন এবার বাচ্চার খবর হবে যে বাচ্চা সে কি ফিল করবে, সে মনে করবে সে অনেক বেশি পরিণত। এবার সে কি করা শুরু করবে, অতিরিক্ত মুভ করা শুরু করবে, বাচ্চা মুভ করা শুরু করবে, নড়াচড়া করা শুরু করবে। মায়ের জরায়ু অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে, মায়ের জরায়ু অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে। মায়ের জরায়ু এত বড় হয়, এরপরে এইখানে বাচ্চার অতিরিক্ত আর প্রেশার নেওয়া তার পক্ষে সম্ভব হয় না। এখন বাচ্চা কি করে, বাচ্চার অভিযোজিত বাচ্চা বের হয়ে আসতে চায়, তখন বাচ্চা মায়ের পেটের মধ্যে কি করে, আঘাত করে, হাত পা দিয়ে মায়ের পেটে আঘাত করে। এখন এই আঘাত সহ্য করার ক্ষমতা মায়ের জরায়ুতে আর থাকে না, তখন মায়ের জরায়ু নিজেকে বাঁচানোর জন্য উল্টা কি প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে। ফিজিক্সের নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে বাচ্চা মাকে লাথি মারে, ওই লাথির কষ্ট সহ্য করতে না পারে, মা বাচ্চাকে উল্টা কি করে, মায়ের জরায়ু বাচ্চাকে উল্টা একটা চাপ প্রয়োগ করে। এই যে জরায়ু যে চাপ দেয়, চাপের এই অনুভূতি উদ্দীপনা কোত্থেকে আসে, এটা আসে পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি গ্রন্থি থেকে, পিটুইটারি গ্রন্থির অক্সিটোসিন হরমোন কিন্তু বাচ্চাকে কি করে, জরায়ুকে চাপ দিতে সহযোগিতা করে। তাহলে বাচ্চা মাকে আঘাত করে, মায়ের জরায়ু বাচ্চাকে আঘাত করে, বাচ্চা মাকে আঘাত করে, মা আবারও বাচ্চাকে কি করে, আঘাত করে, ওটা চাপ দিয়ে সেটাকে বের করতে চায়। এই মা ফলার এই মারামারি চাপাচাপির এক পর্যায়ে তাদের প্লাসেন্টাটা কি হয়, ছিঁড়ে যায়, প্লাসেন্টা বা গর্ভফুলটা কি হয়, ছিঁড়ে যায়। প্লাসেন্টা যদি ছিঁড়ে যায়, হঠাৎ করে দেখবে এখানে অ্যামনিওটিক ফ্লুইডগুলো কি হয়ে আসা শুরু করছে, অ্যামনিওটিক ফ্লুইডটা বের হয়ে আসা শুরু করছে। যোনি দিয়ে যখন অ্যামনিওটিক ফ্লুইডগুলো বের হবে, তখন এই মহিলা বুঝতে পারবে যে তার এখন কিসের সময়, তার এখন ডেলিভারির সময়। কেন, ওই যে প্লাসেন্টা ছিঁড়ে যাওয়ার কারণে অ্যামনিওটিক ফ্লুইডগুলো বের হয়ে আসবে। প্রথমে ফ্লুইড যখন বের হবে, পানি যখন বের হবে, এটাকে বলা হয় পানি ভাঙা বা ওয়াটার ব্রেক। তখন সে বুঝতে পারবে তার এখন কিসের সময়, প্রেগনেন্সির সময়। এখন সে ডাক্তারের কাছে যাবে, বা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার কি করবে, হাত দিয়ে বাচ্চাটাকে কি করে ফেলবে, বাচ্চাটাকে ডেলিভারি করাবে, বের করে আনবে। এই যে বাচ্চা যে ডেলিভারি করে আনবে, তখন স্বাভাবিকভাবে কোন অংশটা আগে বের হয়, মাথার অংশটা কি হয়, আগে বের হয়। তাহলে এটা অনেকেই হয়তো জানো, বাচ্চা ডেলিভারির সময় মাথার অংশ আগে বের হয়। এই যে মাথার অংশ যদি বের হয়ে আসে, তাহলে বাচ্চাকে কি করে আনলাম, বাচ্চাকে বের করে নিয়ে আসলাম। বাচ্চাকে যখন ডেলিভারি করালাম, এখন বাচ্চা কি করবো, বাচ্চা ডেলিভারি করে ছুঁড়ে মারবো না, বাচ্চাকে আমরা মায়ের হাতে তুলে দিব বা তার আত্মীয় স্বজনের কাছে তুলে দিব। দেখো, বাচ্চাকে তো বের করে আনলাম, কিন্তু এখানে যে প্লাস আম্বিলিক্যাল কর্ড, এই যে অ্যামনিওটিক ফ্লুইড, এই যে অমর প্লাসেন্টা, এগুলো কি করবে, এগুলো রেখে দিব না, এইগুলো সহ কি করতে হবে, এগুলো সহ বের করে আনতে হবে। এগুলো তোমাকে সহ জরায়ুকে পরিষ্কার করে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বাচ্চা ডেলিভারির সময় বাচ্চা যেমন ডেলিভারি করি, ভিতর থেকে অমরা বা প্লাসেন্টা, অ্যাম্বিলিক্যাল কর্ড, অতিরিক্ত যে রক্তগুলো, এগুলো সব বের করে, সবগুলোকে বের করে নিয়ে এসে মায়ের জরায়ুকে কি করব, রেস্টে পাঠিয়ে দিব। এটাই ছিল সন্তান জন্মদানের ডেলিভারির পদ্ধতি। এতক্ষণ আমি তোমাকে যে পড়াগুলো পড়েছি এগুলো হচ্ছে স্বাভাবিক। অনেকে আমাকে বলতে পারে, স্যার বাচ্চা তাহলে কেন সিজার হয়, অনেকে তো এরকম পজিশন ঠিক না থাকতে পারে, কখন বাচ্চা ডেলিভারি হয়, কখন জমজ হয়, এরকম অনেকগুলো প্রশ্ন আসবে। এই প্রশ্নের জবাব আমরা তোমাদেরকে নির্দিষ্ট জুম ক্লাসে দিব। এখানে অনেক ধরনের কথা আছে, আমি তোমাকে যেটা পড়লাম এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, এটা হচ্ছে স্বাভাবিক। সব সময় যে স্বাভাবিক হবে তা না, যখন স্বাভাবিক হয় না তখন আমাদেরকে সিজার বা অপারেশন বা অন্য কোনো প্রসিডিউরে যেতে হয়। সো আমরা আগে স্বাভাবিকটা পড়বো, পরবর্তী ক্লাস সমূহে আমরা আরো বিস্তারিত পড়বো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। সোহেল স্যার সায়েন্স সেবারের সাথে থাকবা, সবাই ভালো থাকবে।